ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যু হার ঊর্ধ্বমুখী। সেই ক্ষেত্রে দেখতে গেলে গর্ভবতী মা যারা আছেন তারাও করোনা আক্রান্ত হচ্ছেন, এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, আইসিইউতে ভর্তি হতে হচ্ছে, এবং সর্বোপরি মৃত্যুর দিকেও তাকে ঠেলে দিতে হচ্ছে। এই সময় আসলে গর্ভবতী মা যারা আছেন তাদের আসলে করোনা টিকাটা আসলে নেওয়া প্রয়োজন কিনা, যদি প্রয়োজন হয় করোনা টিকাটা আসলে কতটুকু কার্যকর, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন ডাক্তার আছেন অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি সঞ্জিত ডাক্তার শম্পা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে করোনা টিকার সমাচার ও গর্ভবতী মা। আর এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ডাক্তার ফরিদা ইয়াসমিন সুমি, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, গাইনি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে যারা আছেন তাদের সকলের জন্য আমার শুভেচ্ছা। জি, প্রথমে যেটি বলছিলাম যে গর্ভবতী মা যারা আছেন করোনার জন্য আসলে তারা উচ্চ ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। এই যে টিকা সম্পর্কিত বিষয় আসলে যাওয়ার আগে আমি আসলে জানতে চাচ্ছিলাম, এই যে ঝুঁকির কথা বারবার উঠে আসছে, এই সময় গর্ভবতী মারা আসলে কি ধরনের ঝুঁকিতে রয়েছেন সেটি যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ শম্পা, সুন্দর প্রশ্নের জন্য। আমার মনে হয় এটা অনেকেরই জিজ্ঞাসা থাকবে যে কি কি ঝুঁকি রয়েছে। আসলে যেগুলো এখনো পর্যন্ত যেগুলো আমাদের প্রাপ্ত গবেষণার ফলাফল যেগুলো আমাদের হাতে আছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রথম দিকে অনেকখানি প্রায় 50% আর বাকি 50%-এর মধ্যে তাদের যাদের করোনা আক্রান্ত হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু সিভিয়ারিটির দিকে যাওয়ার, মানে সিভিয়ার ডিজিজ ডেভেলপ করার, যেটা করোনা ভাইরাস দ্বারা যেটা হচ্ছে সেটাই সিভিয়ারিটি ডেভেলপ করার একটা সম্ভাবনা থেকে যায়। খুব বেশি সম্ভাবনাই ইদানিংকার ইয়াতে দেখা যাচ্ছে। আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে মায়ের দেখা যাচ্ছে অতিরিক্ত আক্রান্ত হওয়ার কারণে তাকে হসপিটালাইজ করতে হয়েছে, অর্থাৎ হসপিটাল অ্যাডমিশন বেড়ে যাচ্ছে, তার অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়ে এবং তাকে দেখা যাচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে গর্ভবতী মায়ের করোনা হলে তার আইসিইউতে ভর্তির হার কিন্তু অন্যান্যদের চাইতে অনেক বেশি। এটা তো মায়ের ব্যাপারটা আছেই, তাছাড়া যেটা সবচেয়ে সমস্যা হয় সেটা হচ্ছে যে গর্ভকালীন সময় করোনা আক্রান্ত হলে প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে, দ্যাট ইজ অকালপক্ষ শিশু জন্ম নিতে পারে। আর স্বাভাবিকভাবে শিশুরও হসপিটালাইজেশন, শিশুটিরও তখন আইসিইউ সাপোর্ট লাগবে, এবং আলটিমেটলি আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে পেরিনেটাল ডেথ যেটা আমরা বলে থাকি, অর্থাৎ নবজাতক মৃত্যুর হার কিন্তু এতে বেড়ে যাচ্ছে। প্রিম্যাচিউর ডেলিভারি ছাড়াও আরো যেটা সমস্যা দেখা গেছে যে গর্ভের শেষের দিকে, অর্থাৎ প্রসবের সময়, ওই সময় যদি করোনা আক্রান্ত হয় তাহলে কিন্তু তার প্রি এক্লাম্পসিয়া, যেটাকে আমরা উচ্চ রক্তচাপ জনিত যে সমস্যা প্রি এক্লাম্পসিয়া রয়েছে, যেখান থেকে মায়ের এক্লাম্পসিয়া অর্থাৎ খিঁচুনির মতো একটি ভয়াবহ রোগের শিকার হতে হয়, সেই ব্যাপারটার কিন্তু সম্ভাবনা থেকে যায় যদি গর্ভবতী মা করোনা আক্রান্ত হন। এছাড়া যারা গর্ভবতী মা তাদের সঙ্গে অন্যান্য কোমরবিডিটিস আছে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপরে স্থূলতা, এগুলো যদি থাকে তাদেরকে দেখা যায় তাদের বেলায় যদি করোনা আক্রান্ত হলে অনেক বেশি সিভিয়ারিটির দিকে নিয়ে যাবে ডিজিজটাকে, এবং মাতৃ মৃত্যুর ঝুঁকি পর্যন্ত এতে রয়েছে। শম্পা, আসলে এই ঝুঁকির গুলো কথা বলছিলেন, যদি আমরা একটু লম্বা ভাবে টানি, এগুলো ঝুঁকি তো থাকবেই। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স যে মারা আছেন তাদের, সেক্ষেত্রে যদি একটু যোগ করতেন যে টিকা না নেবার কারণে এই ঝুঁকিগুলাই কি থাকে নাকি আরো ঝুঁকি বেড়ে যায়, সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, টিকা নিলে কি আমি বেশি ঝুঁকিতে নাকি না নিলে ঝুঁকিতে, আমাদের প্রশ্নটা হচ্ছে এটা। আসলে এই মুহূর্তে এখান থেকে বলা যেতে পারে যে এ নিয়ে আর সন্দেহের অবকাশ নেই, কারণ অলরেডি আপনারা জানেন যে রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, তারপর হচ্ছে JCVI যেটা আছে, অর্থাৎ জয়েন্ট কমিটি অফ ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন, এবং যে আমরা NHS দেখি, তাছাড়া ব্রিটিশ ফোরাম যেগুলো আছে, তারা সবাই একজোট হয়েছে, এবং সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এটা US এর প্রতিষ্ঠান, সিডিসি এবং RCOG'র মতো প্রতিষ্ঠান, বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলো, তারা কিন্তু এটার রিকমেন্ডেশন দিয়েছে যে
টিকা নেওয়াটা গর্ভবতী নারীর জন্য অনেক বেশি নিরাপদ, কারণ টিকা নিলে সে যদি তার কোভিড আক্রান্ত হয়েও থাকে সে কিন্তু মৃদু উপসর্গ নিয়েই থাকবে, তারটা কিন্তু সিভিয়ারিটির দিকে যাওয়ার সম্ভাবনাটা কম, তার অক্সিজেন ডিপেন্ডেন্সি লাগার সম্ভাবনাটা অনেক কম, এবং আলটিমেটলি ভেন্টিলেটরে দেওয়ার চান্সটাও কমে যায়। সাথে সাথে যেটা হয়, মায়ের যে প্রিম্যাচিউর ডেলিভারি অর্থাৎ যে অকালপক্ষ শিশু জন্ম নেওয়া সেটাও কিন্তু আমরা কমিয়ে দিতে পারি, কারণ সিভিয়ারিটি না হলে সাধারণত প্রিম্যাচিউর ডেলিভারি হয় না। তাহলে আমরা দেখা যাচ্ছে যে ভ্যাকসিন দিলে আমাদের যে যে সমস্যাগুলো শুধু যাদের কোমরবিডিটি আছে তাদেরই নয়, যারা সাধারণ গর্ভবতী নারী তাদের জন্য দেখা যাচ্ছে এটা অনেক বেশি উপকার, কারণ হচ্ছে সেটা প্রিটার্ম বার্থ তার যেটা হওয়ার কথা সেই সম্ভাবনাটা কমিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে তাকে সিভিয়ার ডিজিজের দিকে অগ্রসর হতে দিচ্ছে না। এই কারণগুলোর সাথেই আসলে জড়িত যে টিকা কেন দিব, আর টিকা না দিলে আমার যেটা হবে, টিকা ছাড়া যদি একজন গর্ভবতী নারী থাকেন তিনি যদি কোভিড আক্রান্ত হন তার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে যে অতি দ্রুত তাকে দেখা যাবে আইসিইউ সাপোর্ট লাগবে, ভেন্টিলেশন সাপোর্ট লাগতে পারে। তো কাজেই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে গর্ভবতী নারীর ভ্যাকসিন নেওয়াটাই হচ্ছে তার জন্য অনেক অনেক বেশি কার্যকর এবং নিরাপদ। শুধু মায়ের জন্যই নয়, এটা এমনকি গর্ভস্থ শিশুর জন্য কিন্তু এটা অনেক বেশি উপযোগী এবং উপকারী। জি, আসলে কার্যকারিতা জানলাম যে টিকা নিলে আসলে আমরা অনেক কিছু থেকে হয়তো বেঁচে যেতে পারবো। তাহলে আপনারা তো জানতেন যে টিকা নেওয়াটা আসলে আমাদের জন্য কার্যকর। আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটে তাকাই, অনেক দেশে আসলে টিকাটা নেওয়া হচ্ছে, গর্ভবতী মায়েদের দেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশে কেন এমন সিদ্ধান্তহীনতা, বাংলাদেশে কেন এর প্রয়োজনটা এত দেরিতে এসে সুপারিশ প্রাপ্ত হলো, যদি একটু বলতেন। হ্যাঁ, আসলে এই মুহূর্তে আমরা সবাই যেটা বলতে হয় যে গত লাস্ট প্রায় আমাদের 10 কি 12 দিন আগে আমাদের মানে বাংলাদেশ ওজিএসবি যেটা আছে, অর্থাৎ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ যেটা রয়েছে, তার আমরা যারা এটার মেম্বার প্লাস যারা ইসি কমিটিতে রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট ম্যাডাম সহ, এটা কিন্তু আমাদের বিশদ আলোচনা হয়েছে মিটিং এ, এবং সেই মানে আমাদের সৌভাগ্য যে আমরা ডিজি স্যারকেও পেয়েছিলাম আমাদের সঙ্গে মিটিং এ, এবং আমরা প্রফেসর নাসিমা এবং প্রফেসর সাবরিনা উনাকেও পেয়েছিলাম, এবং এই একটা বৈঠক হয় এটা নিয়ে, পুরো ব্যাপারটা আমরা আসলে স্যারের কাছে তুলে ধরি, এবং উনিও যেটা মন্ত্রণালয়ে পেশ করবেন বলে আমাদেরকে সে মিটিং এ বলেছেন, যেটা যেহেতু সবাই ওজিএসবি যেহেতু রিকমেন্ড করেছে যেটা দিলেই গর্ভবতী মারা বেশি নিরাপদ, উনি সেটা ডিজি স্যারের কাছে আমরা একটা কি বলবো অ্যাপ্লিকেশন দিয়েছি, এবং সেটা কিন্তু মন্ত্রণালয়েও কিন্তু প্রেরণ করা হয়েছে। এখন সেটা অপেক্ষা, আমি বলবো যে এটা ইনডিসিশন আসলে ব্যাপারটা ঠিক না। আমরা তো আসলে একেবারেই খুব উন্নত বিশ্বের সঙ্গে পুরোপুরি তুলনা করলে হয়তো বা চলবে না আমাদের, কিন্তু ওদেরও কিন্তু ডিক্লারেশনটা খুব বেশি যে আগে এসছে তা না, ওদের ডিক্লারেশনটাও এসছে সম্প্রতি যে গর্ভবতী মারা, কারণ আপনারা খেয়াল করলে দেখবেন যে এই বছরের শুরুর দিকে যখন সারা বিশ্বে টিকা কার্যক্রম শুরু হয় তখন কিন্তু প্রথম দিকে যে ইউএসএ কিংবা ইউকে তারা কিন্তু এই টিকাদান কর্মসূচির আওতায় গর্ভবতী মাদেরকে আনেননি, তারা কিন্তু সেটা থেকে তাদেরকে এক্সক্লুড করে রেখেছিলেন, কারণ পর্যাপ্ত ডেটা না থাকায় তারা এই সিদ্ধান্ত দিতে পারছিলেন না। কিন্তু এতটা সময় পেরিয়ে এসে যখন দেখা যাচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে ইউএসএ তে প্রায় 3.5 থেকে 4.5 হাজার গর্ভবতী নারী টিকা নিয়েছেন, তারপরে হচ্ছে ইউকে তেও নিয়েছেন, এদের যে ফলাফলটা বা এদের দেওয়ার পরে, কারণ আমাদের আসলে মেডিকেল সায়েন্সটা এমন যে আমার প্রমাণ হাতে নিয়ে আমাকে কথা বলতে হবে, তো সেই প্রমাণটাই কিন্তু আমাদের কাছে যে অনেক বেশি আগে এসছে তা নয়, আর আমরাও কিন্তু খুব মানে শিগগিরই একেবারে দেরি না করে কার্যকর পদক্ষেপ নিয়েছে আমাদের ওজিএসবি থেকে, এবং সেটা আমার মনে হয় প্রপার চ্যানেলে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে হয়তো সেটা পৌঁছে যাবে। এখানে দ্বিধার ব্যাপার বলবো কি, আসলে কিন্তু জিনিসটা একটা জিনিস দেশে সরকারিভাবে ইম্পোজ করতে গেলে অনেক কিছু কিন্তু ভেবে চিনতে বিভিন্ন একটা সমন্বয় করে আসলে এটা আমাদেরকে সার্ভিসটা দিতে হবে। আপনারা এর মধ্যে দেখেছেন যে গণটিকা কর্মসূচি নিয়েও কিন্তু একটু ঝামেলার মধ্যে আমরা পড়ে গেছি একটা। এখন এই সিচুয়েশনে
গর্ভবতী নারীদেরকে তারা নিবেন কিনা, নিলেও কেমন করে নিবেন, কারণ তাদেরকে নিয়ে কিন্তু কোনো রকম আমরা জানি যে আমি স্বাভাবিক একজন টিকা নিতে গেলাম, আরেকজন গর্ভবতী নারীকে টিকা দেওয়ার ব্যাপারে কিন্তু একটু কিছুটা হলেও আমাদের তার প্রতি যত্নশীল হতে হবে। সে 4-5 ঘন্টা দাঁড়িয়ে কিউতে দাঁড়িয়ে সে দিতে পারবে না। আমার মনে হয় কি এটা মুখে বললেই তো হবে না, এটার জন্য একটা সেট আপ রয়েছে। একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে গেলে আমি বললাম যে কালকে থেকে গর্ভবতী নারীকে দিব, কিন্তু আমি যদি সেই রিসোর্স পার্সন, তারপর হচ্ছে আমার যে লজিস্টিক্স সাপোর্ট, সেগুলো যদি আমি রেডি না করি, আমার মাকে তো তখন 10-12 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তার কষ্ট হবে, এটা তার জন্য এবং শিশুর জন্য দুটোর জন্যই মারাত্মক ক্ষতিকর। আমার মনে হয় যে মন্ত্রণালয় সঠিক সিদ্ধান্তই নিবেন মন্ত্রী মহোদয় আমাদের, কারণ কি একটা জিনিস উনি পুরো জিনিসটা সেট আপ না করে একটা ঘোষণা দিয়ে দিলে কিন্তু আমরা এটার ইতিবাচক পদক্ষেপটা আমরা দেখতে পাবো না তখন। জি, আসলে গণটিকার কথা উল্লেখ করলেন, যদি আজকে আমাদের সংবাদ প্রকাশের প্রতিবেদকের মাধ্যমে যে বিষয়টি আসলে উঠে এসেছে, সেটি হচ্ছে সময়ের আগে গণটিকা কার্যক্রমে যে টিকাগুলো প্রতিটা কেন্দ্রে রয়েছে, টিকাগুলো শেষ হয়ে যাচ্ছে। এবং তার সাথে যদি আমি একটু যোগ করি, সেটি হচ্ছে মানে বৈশ্বিক একটু গবেষণায় উঠে এসেছে যে গর্ভবতী মায়েদের প্রথম ডোজ যে টিকাটি দেওয়া হবে, দ্বিতীয় ডোজেও সেই টিকাটি দিতে হবে। এই যে একটা গবেষণার ফল, সেখানে আমরা দেখতে পাচ্ছি গণটিকার মতো কার্যক্রমে সময়ের আগে টিকা শেষ হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি এখন তো মাত্র সুপারিশ, এরপরে যখন এই ব্যবস্থাটি চালু করবে, আপনি কি মনে করেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা মাদেরকে সেই ব্যাকআপটা দিতে পারবেন কিনা? গর্ভবতী মায়েদের যে সমস্যাগুলোর কথা বললেন, যে 10-12 ঘন্টা অথবা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকা, এই কষ্টগুলো লাঘব করে মায়েদের টিকা দিতে পারবেন কিনা, যদি একটু বলতেন। হ্যাঁ, আসলে এই ব্যাপারগুলো যে গর্ভবতী মাদের যে সেট আপ করার ব্যাপারটা, আর টিকার যেটা বললেন যে টিকার ক্রাইসিস, এটা নিশ্চয়ই আমার মনে হয় অলরেডি যারা আছেন এটা নীতি নির্ধারকেরা, তারা নিশ্চয়ই এটা ব্যাপারটা মাথায় এনেছেন, নজরে আছে ওনাদের। ওনারা সেভাবেই হয়তো এখন সে ফুরিয়ে যাচ্ছে, যেটা হয়তো সামনে সেটা তো আনার কথা আমরা শুনেছিও বিভিন্ন সংবাদ মাধ্যমে। তো আমার মনে হয় কি টিকার ব্যাপারটা তো এটা সম্পূর্ণ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, তারা নিয়ে আসলে ইমপ্লিমেন্ট করাটা কিন্তু তেমন একটা কঠিন হবে না। এবং সেটার জন্য যেটা করতে হবে, যেখানে তাদেরকে অনেক বেশি সেন্টারে তো তাদেরকে দেওয়া যাবে না, তাদের সেন্টারটা হবে লিমিটেড, কিন্তু আমরা যাতে খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে দিয়ে ছেড়ে দিতে পারি, আমাদেরকে এই ধরনের একটা ব্যবস্থা কিন্তু রাখতে হবে। আর হচ্ছে টিকার ব্যাপারটা দেখা যাচ্ছে যে এই ফাঁকে আমি একটু বলি যে যেগুলো আমাদের ফলাফল তথ্যপত্র আমাদের হাতে এসছে, সেটা হচ্ছে যে গর্ভবতী মায়ের দেখা গেছে যে করোনা টিকা যারা নিয়েছেন, কেউ হয়তো তিনি জানতেন না তিনি ক্যারি করছেন, তিনি টিকা নিয়েছেন, কিন্তু পরবর্তী মুহূর্তে দেখা গেল যে তিনি প্রেগনেন্ট। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে এটাতে একেবারেই ওয়ারিড না হতে, কিংবা তাকে যে গর্ভপাত ঘটিয়ে ফেলতে হবে সে ধরনের কোনো ব্যবস্থাও নিতে বলা হয়নি, বরং তার সেটা রান করবে এবং তার সেকেন্ড ডোজটা তার যথাসময়ে, অর্থাৎ 8 to 12 উইকস পরে সে যখন প্রাপ্য সেটা সে পাবে। এটা হচ্ছে যদি কেউ না জেনে থাকে যে সে প্রেগনেন্সি আছে সেটার ক্ষেত্রে। আর কেউ যদি ফার্স্ট ট্রাইমেস্টারে নিয়ে ফেললো, সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে কোনো সব ওয়ারিড হওয়ার কিছু নেই, জাস্ট সেকেন্ড ডোজটা সে তার সময় মতো নিবে। তবে সবচেয়ে যেটা আমাদের নজরে এসছে সেটা হচ্ছে আমরাও প্রতিনিয়তই এই ধরনের পেশেন্ট পাচ্ছি যে থার্ড ট্রাইমেস্টারে, আমরা জানি যে গর্ভকালীন যে সময়টাকে আমরা যদি 3টা পর্যায়ে ভাগ করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে, দেখা যাচ্ছে তৃতীয় পর্যায়ে যদি কোনো গর্ভবতী নারী করোনা আক্রান্ত হন, তাহলে সেটা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করে এবং সেখান থেকেই দেখা যায় মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হারটাও অনেক অনেক বেশি। যে কোনো এখন বলা হচ্ছে RCOG বলেন, CDC বলেন, NHS প্রত্যেকেই বলছে যে আপনারা কোনো ট্রাইমেস্টার বিবেচনা করার দরকার নেই, কি টিকা নিচ্ছেন সেটাও বিবেচনা করার দরকার নেই, আপনি যখনই অ্যাভেলেবিলিটি দেখবেন তখনই আপনি টিকা নিয়ে নেবেন। এবং দ্বিতীয় ডোজও কিন্তু একইভাবেই, যে আপনার প্রসবকালীন সময় বা প্রসব পরবর্তী সময় এসব ভাববার দরকার নেই, আপনি সেকেন্ড ডোজের মতোই যে শিডিউল অনুযায়ী সেটাই নিতে হবে। আর হচ্ছে যেটা কথা যে এই থার্ড ট্রাইমেস্টার এবং সেকেন্ড, আর এখানে যে টিকার কথাটা আমি বললাম যে কোনো ট্রাইমেস্টারে দেওয়া যাবে, এখানে কিন্তু আবার একটা ব্যাপার আছে, যেটা আমাদের হাতে রেজাল্ট এসছে, অর্থাৎ আমরা যেটা একটা কি বলবো গবেষণার ফলাফল যেটা পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ওরা
শুধুমাত্র ফাইজার এবং মডার্না টিকার ক্ষেত্রে, এই দুটো ভ্যাকসিনের ক্ষেত্রেই কিন্তু এই ট্রায়ালটা আসলে হয়েছে, কারণ বিদেশে ওরা এই টিকাটাই প্রোভাইড করেছে গর্ভবতী মাদেরকে, তাদের আউটকাম ওরা দেখতে পাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত অন্যান্য টিকার ব্যাপারে কিন্তু এখনো তেমন রিকমেন্ডেশন আসেনি, তবে দুই একটা পেপারে কিন্তু জার্নালে এসছে যে ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকাকেও তারা এখানে যুক্ত করেছে। আবার এমন যদি হয় যে কোনো নারী অ্যাস্ট্রাজেনেকার টিকা আগে পেয়েছেন, তারপরে হচ্ছে ওনার যখন সেকেন্ড ডোজ, ওই সময় উনি গর্ভবতী হয়ে গেছেন, অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি তো আগে গর্ভবতী ছিলাম না, এখন আমি গর্ভবতী হয়েছে, এখন কি করব? আপনারও কোনো ঘাবড়ানোর কিছু নেই এখানে। আমাদের সায়েন্টিস্ট এই ব্যাপারে আমাদেরকে অ্যাসিওর করেছেন যে উনি সেকেন্ড ডোজ ঠিক সময় মতোই নেবেন, কারণ আমাদের হচ্ছে কি একটা ব্যাপার দেখতে হয়, রিস্ক বেনিফিট রেশিওটা আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ অনুপাত দেখতে হবে আপনাকে, ঝুঁকি এবং নিরাপত্তা, এই দুটোর কোনটার অনুপাত আসলে কতদূর। যদি এমন হয় যে হ্যাঁ করোনা টিকার কারণে হয়তো ওর কিছু উপসর্গ হচ্ছে, কিছু হয়তো কোনো কমপ্লিকেশন আছে কিনা, করোনা টিকার আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানা যায়নি, মায়ের উপরেও না এবং গর্ভস্থ শিশুর উপরেও এখনো পর্যন্ত যা জানা গেছে যে কোনো হার্মফুল ইফেক্ট নেই মায়ের কিংবা গর্ভস্থ শিশুর দুজনেরই। কাজেই যে কোনো ট্রাইমেস্টারে নেওয়ার কথাটা বলা হলেও এখানে নেওয়া হচ্ছে শুধুমাত্র মডার্না এবং ফাইজার, আর ক্ষেত্র বিশেষে অ্যাস্ট্রাজেনেকা, এই তিনটা ভ্যাকসিন। বাকিগুলোর কিন্তু এখনো ট্রায়াল আমাদের হাতে আসেনি। আর একটা মেসেজ আমি দিতে চাই যে অনেকে ভয় পাচ্ছে যে টিকা নিবে, টিকার মধ্যে তো আসলে ভাইরাসটাই ঢুকিয়ে দিই আমরা। এখানে কিন্তু এই ইয়েটা হচ্ছে, এটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন না, অর্থাৎ এখানে জীবিত অবস্থায় ভাইরাসটিকে ঢুকানো হচ্ছে না। কাজেই এই টিকাটি গর্ভস্থ শিশু কিংবা মায়ের কিন্তু কোনো রকম ক্ষতি করে না, যেটা এমআরএনএ ভ্যাকসিন বলে থাকি আমরা। এটা আসলে তাদেরকে দুজনকেই কাউকেই ক্ষতিগ্রস্ত এখনো পর্যন্ত কোনো ধরনের গবেষণা তথ্য পাওয়া যায়নি। দেখা গেছে তারা নিরাপদে আছে, নিরাপদে প্রসব হয়েছে। সবচেয়ে যেটা বেনিফিশিয়ারি হয়েছে যে প্রিম্যাচিউর ডেলিভারি অর্থাৎ প্রিটার্ম বার্থটা কমিয়ে দেয় করোনা টিকা দেওয়ার মাধ্যমে। এটা কিন্তু আমাদের দুজনের জন্য, মা শিশু দুজনের জন্য কিন্তু অনেক বেশি আমরা বেনিফিশিয়ারি এই ক্ষেত্রে। জি, আসলে গর্ভবতী অবস্থায় ৩টি স্তরের কথা বললেন। যদি একটু বাংলাদেশের দিকেই তাকাই এবং বাংলাদেশে যে অবস্থাটি আমরা এই মুহূর্তে অনেকগুলো ফলাফলই উঠে এসেছে যে মায়েদের কথা বললেন যে টিকা নেবার পরে তারা গর্ভবতী হয়েছেন। এরকমও হয়েছে যে কিছু মায়েরা আছে যে প্রথম স্তরের গর্ভাবস্থা, সেই সময় তারা টিকাটি নিয়েছেন, কারণ আসলে ওই জায়গায় যে পত্রটি থাকে, যে পত্রটি দেখিয়ে তারা টিকাটি নেয়, সেখানে আসলে তথ্যের গ্যাপ ছিল। এই যে তারা টিকাটি নিয়ে নিচ্ছে এবং সেখানে আমরা আপনার কথায় যে বিষয়টা উঠে এসেছে যে বাইরের দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার এবং মডার্না টিকার একটি গবেষণার ফল বেরিয়েছে, এবং তারা যদি সিনোফার্মার টিকাটি নিয়ে থাকে কোনো অসুবিধা হবে কিনা যদি একটু বলতেন। হ্যাঁ, আসলে অসুবিধা হবে কিনা এটা কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু যেহেতু আমাদের হাতে আসেনি যে এটা নিরাপদ, কাজেই এটা আমরা ব্যবহার করতে পারি না, আমাদের উচিত নয়, কারণ আমার তো গবেষণালব্ধ ফলাফল আসেনি যে এটা দেওয়ার ফলে মা এবং শিশু নিরাপদ ছিল। এই ফলাফল না আসা পর্যন্ত আমাদেরকে হয়তোবা অপেক্ষা করতে হবে এটার জন্য। জি, আসলে এবার পরিচর্যার দিকেই যাব। যে মারা আসলে টিকা নেননি, এই সময় আসলে ওই মায়েদের আসলে কেমন ধরনের পরিচর্যা এবং নিজের দিকে কোন ধরনের খেয়ালটি রাখা উচিত যদি একটু বলতেন। হ্যাঁ, যে কোনো আসলে গর্ভাবস্থা যেটা, সেটা হচ্ছে একজন স্বাভাবিকের চাইতে একজন গর্ভবতী মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কিন্তু কম থাকে। অর্থাৎ আমি যে রোগে সহজেই আক্রান্ত হব না, একজন গর্ভবতী মা কিন্তু অতি সহজেই সেই রোগে আক্রান্ত হয়ে যাবেন। এটাকেই আমরা যেটা বলি যে ইমিউনিটিটা একটু কমে যায় এই সময়। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, ইমিউনিটি কমে গেলে শুধুমাত্র করোনার বললে কিন্তু না, এখন যে মহামারী সিজন সেটার জন্য কিন্তু না, এমনিতেও কিন্তু একজন গর্ভবতী নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং যে কোনো রোগ দ্বারাই তিনি কিন্তু অতি সহজে আক্রান্ত হতে পারেন, এবং আক্রান্ত হলে সেটা কিন্তু ভয়াবহ দিকে চলে যেতে পারে অতি দ্রুত, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম। কাজেই তাকে শুধুমাত্র করোনা ভাবলেই হবে না, যে কোনো রোগের জন্যই কিন্তু তিনি ভালনারেবল। আর এখন তো প্যান্ডেমিক আছেই, সেটা তো অনেক বেশি আমরা জানি যে গর্ভবতী মায়ের করোনা হলে সেটা কিন্তু অতি সহজে অতি দ্রুত সিভিয়ারিটির দিকে চলে যায়, যেটা কিন্তু আমরা আগে যখন করোনার আগে এমনি নর্মাল ইনফ্লুয়েঞ্জা বা যেগুলো ফ্লু বলে থাকি আমরা, সেগুলোও কিন্তু মারাত্মক আকার ধারণ করে স্বাভাবিকের চাইতে একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে অনেক বেশি। এটা গেল হচ্ছে তার সাবধানতার ব্যাপারটা, যেহেতু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কাজেই তিনি যতটা সম্ভব এক্সপোজড হবেন না,
তিনি বাইরের কমিউনিটির সাথে বা তাকে আসলে আমরা যেটা বলি আমার প্রেগনেন্ট মহিলাদেরকে যে আপনি রুমিন হয়ে থাকবেন, একেবারেই রুমিন হবেন। এই রুম থেকে কেউ যদি এখানে ঢুকতেও হয় তাকে প্রপার স্টেরিলিটি মেনটেন করে তারপর ঢুকতে হবে। অর্থাৎ বাইরের লোকের সংস্পর্শে উনি আসবেন না, বাইরের লোকও এসে ওনার রুমে ঢুকতে পারবেন না, তারা ফর্মালিটিস সব সেরে তারপরে আসতে পারবেন। তিনি যতটা সম্ভব কম বাইরে যাবেন, যদি সম্ভব হয় কিছু কিছু এন্টিনেটাল চেক আপ উনি ঘরে বসে জুমে যদি ওনার স্পেশালিস্ট প্রেফার করেন তাহলে সেটাও কিন্তু উনি এন্টিনেটাল চেক আপের যে গাইডলাইনটা সেটার ক্ষেত্রে সবগুলো ফিজিক্যালি তাহলে আর যেতে হচ্ছে না, যদি তিনি সেটা অনলাইনে সেরে ফেলতে পারেন। এইভাবে ওনার যেটা করতে হবে বাইরের সঙ্গে কন্ট্যাক্টটা যোগাযোগটা অনেক কমিয়ে দিতে হবে এবং মাস্ক তো অবশ্যই ব্যবহার করতে হবে। আর যেটা সবচেয়ে দরকারি সেটা হচ্ছে যে একটা আমাদের আসলে স্বাস্থ্য তো দুই ধরনের, একটা তো হচ্ছে আমাদের ফিজিক্যাল হেলথ আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। তাহলে শারীরিক স্বাস্থ্যের জন্য মা যেটা করবেন সেটা হচ্ছে সেগুলো তো আছেই যে প্যান্ডেমিক থেকে বাঁচার জন্য তিনি কিছু প্রিকশন নেবেন, কিন্তু তার এই ক্ষেত্রে কি কি চর্চাগুলো করবেন এই সময়? তিনি পুষ্টিকর খাবার খাবেন, তিনি একটু বাড়তি খাবার খাবেন, তারপর হচ্ছে প্রপার হাইজিনটা পার্সোনাল হাইজিনটা মেনটেন করবেন। আর হচ্ছে যেটা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায়, যেমন প্রথম ট্রাইমেস্টারে আমরা বলি ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে এবং পরবর্তীতে জিঙ্ক, আয়রন এবং অন্যান্য ভিটামিন সি এই ধরনের এনরিচ ফুড এবং ওষুধ আমরা কিন্তু মাকে দিয়ে থাকি, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এটার সঙ্গে যাতে সে কোপ আপ করতে পারে, যাতে তার শরীরে কোনো আক্রান্ত হলে তার শরীর যাতে ফাইট করতে পারে। আমরা বলে থাকি যে ইমিউনিটি বাড়ানোর পদ্ধতি হচ্ছে খুব ভালো অর্থাৎ ব্যালেন্সড ডায়েট, প্রপার নিউট্রিশন হতে হবে। আর যেটা করতে হবে মায়ের পরিপূর্ণ বিশ্রামটাকেও কিন্তু এখানে মূল্যায়ন করতে হবে। দুপুরে 2 ঘন্টা, রাতে 8 ঘন্টা একজন মা কিন্তু বিশ্রাম নেবেন, ঘুমাবেন। তারপর যেটা প্রচুর পরিমাণে পানি খাবেন। সবসময় মনে রাখতে হবে শুধু গর্ভবতী মাই না, আমাদের জন্য এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশন আমাদেরকে কিন্তু ডিহাইড্রেটেড হলে চলবে না, সবসময় আমাদেরকে হাইড্রেটেড থাকতে হবে। তাহলে ভালো মতো হাইড্রেশন মেনটেন করতে আমাদের প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কিংবা শরবত, জুস যা যা পারা যায় লিকুইড জাতীয় সেগুলো আমাদেরকে খেতে হবে। আর যেটা লাস্টে বলবো যে এতক্ষণ শারীরিক স্বাস্থ্য নিয়ে বললাম, পরবর্তীতে যেটা মানসিক স্বাস্থ্যের দিকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাকে কোনো ব্যাড নিউজ বা খারাপ একটা নেতিবাচক পরিবেশ থেকে তাকে আসলে দূরে রাখতে হবে। তা আমরা যাতে শারীরিক ব্যাপারটার সঙ্গে সঙ্গে আমরা যাতে মনের ও মানসিক দিকটারও যাতে যত্ন নিই আর কি গর্ভবতী মায়ের। এছাড়া যেটা করবেন পরবর্তীতে, যদি আমাদের মন্ত্রণালয় এটা রিকমেন্ড, হয়তো আমরা বুঝতে পারছি যে অচিরেই হয়তো আমরা এটা ঘোষণা পেয়ে যাব, রিকমেন্ডেশনটা পেয়ে যাব, তখন আপনারা আপনাদের সময় মতো ভ্যাকসিনটা নিয়ে নেবেন। এটা নিয়ে দ্বিধাতে ভুগবেন না যে আমি ভ্যাকসিন নিব কি নিব না গর্ভবতী অবস্থায়। এখন দেখা যাচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে নিলেও কোনো হার্ম নেই। তবে কারো কারো যদি মনে হয় না আমি প্রথম 12 সপ্তাহের মধ্যে আমি নিব না, কারণ এই সময়টা আমরা জানি যে একটু ক্রিটিক্যাল টাইম, কারো কোনো মায়ের যদি এরকম কোনো সে থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা রেসপেক্ট করব, কোনো সমস্যা নেই। তিনি ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হলে তার সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তিনি ভ্যাকসিনটা নিয়ে নেবেন। তাহলে মায়ের জন্য একটা হচ্ছে সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে, প্রপার হাইড্রেশন এবং নিউট্রিশন মেনটেন করতে হবে, বিশ্রাম নিতে হবে, মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আর সবচেয়ে যেটা বড়, মাস্ক তো পরতে হবে, স্যানিটাইজ করবেন, কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, ভ্যাকসিনের ঘোষণা আসা মাত্র আপনারা ভ্যাকসিনটা নিয়ে নেবেন। জি, ভ্যাকসিন নেবার কথা পরামর্শ দিচ্ছেন। যদি আরেকটু যোগ করে আমাদের আরেকটু বলতেন যে টিকা নেবার পরে কি এই একই পরিচর্যাগুলো করা লাগবে, নাকি আরেকটু বাড়তি পরিচর্যা মায়েদের দিকে আমাদের নজর দিতে হবে? একেবারেই না, কিচ্ছু করতে হবে না। এটা মাদের জন্য একটা মানে সুখবর যে এই ভ্যাকসিনের জন্য, এই জন্যই বললাম যে মানসিক স্বাস্থ্যটা এখানে ইম্পর্টেন্ট। ওনার যদি মনেই ব্যাপারটা থাকে ভ্যাকসিন নিলে আমার মধ্যে এটা হবে, সবসময় বুঝতে হবে মনের জোর রাখলে কিন্তু আমরা অনেক কিছু ওভারকাম করে ফেলতে পারি, তখন কিন্তু আমাদের আর শরীরে কোনো ফিলিংসটা হয় না। তো কোনো ভ্যাকসিন নিলে তার আলাদা কিছু না, সে আগের যে যত্নগুলো আমরা বলেছি যে খাদ্য তালিকায় সবসময় নিউট্রিশিয়াস ডায়েট রাখা, হাইড্রেশন মেনটেন করা, বিশ্রাম নেওয়া, ঠিকভাবে ঘুমানো, পরিমিত খাওয়া দাওয়া, সবকিছু, তার ওজনটা তিনি চেক করবেন। বাসায় একটা বিপি, আমি বলবো যে এখন করোনা আমাদেরকে অনেক কিছুই যেটা শিখিয়েছে তার মধ্যে একটা হচ্ছে আপনি বাসায় একটা ওয়েট মেশিন রাখবেন,
বাসায় একটা বিপি মেশিন রাখবেন যেটা দিয়ে ব্লাড প্রেশার চেক করা হয়, একটা হচ্ছে ওয়েইং মেশিন রাখবেন, আপনার ওজনটা ঠিক মতো বাড়ছে কিনা এগুলো আপনি দেখবেন। আরো যেটা করতে পারেন, আপনারা একটা গ্লুকোমিটার রাখতে পারেন এবং একটা স্যাচুরেশন দেখার যন্ত্রও কিন্তু আপনারা কিনে নিতে পারেন। এগুলো এখন অত্যন্ত সহজলভ্যে কিন্তু আশেপাশের দোকানে পাওয়া যাচ্ছে। একজন গর্ভবতী মা যদি এই জিনিসগুলো মেনটেন করেন, তার প্রেশার, তার ডায়াবেটিস, তার ওজন, এগুলো যদি তিনি মনিটর করতে থাকেন, তাহলে কিন্তু তার এন্টিনেটাল চেক আপে ফিজিক্যালি যাওয়ার রেটটা কিন্তু অনেকটা কমে যাবে। তখন তিনি অনেক কম ভিজিট করেই কিন্তু তিনি ডাক্তারের পরামর্শে সমৃদ্ধ হতে পারবেন, কারণ তিনি এগুলো মনিটর করছেন সেই কারণে। আর হচ্ছে করোনার টিকা দেওয়ার কারণে কিন্তু আলাদা কোনো প্রিকশনের কোনো দরকার নেই, তিনি যেমন চলছিলেন সেই ওগুলোই তিনি রক্ষা করবেন। তবে হ্যাঁ, একটা কথা ভুলে গেলে চলবে না, আমাদের অনেকের আছে, আমার আশেপাশে অনেক সময় দেখি, আমি তো টিকা নিয়ে নিয়েছি এখন আর মাস্ক পরতে হবে না। এইটা কখনোই যেন আমরা না করি। নিজের সতর্কতা সবসময় তাকে বজায় রাখতে হবে, অন্য মানুষের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, মাস্ক অবশ্যই পরতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে বা স্যানিটাইজ করতে হবে। আর ভ্যাকসিন দিলে আমি মাস্ক পরবো না কিংবা আমার মাস্ক তেমন একটা জরুরি নয়, এই ঢিলেমিটা যেন আমরা না দিই, এই ব্যাপারটার উপর আমরা যেন ফোকাস করি। আমরা ভ্যাকসিন নিব, সেটা আমার অ্যান্টিবডি তৈরি করবে, আমাকে সুরক্ষা দিবে, আমাকে সিভিয়ারিটির হাত থেকে বাঁচাবে, কিন্তু ভ্যাকসিন দেয়া এই না যে ভ্যাকসিন দিয়েছেন বলে আপনি কখনো করোনা আক্রান্ত হবেন না, এটা কিন্তু তা বলে না। ভ্যাকসিন নিয়েছেন সেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, যার কারণে আপনি যদি আবার করোনা আক্রান্ত হন বা প্রথমবারের মতো হন, সেটা কিন্তু মারাত্মক আকারে আর পরিণত হতে পারবে না, সেটা হয়তো মৃদু উপসর্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জি, আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানালেন। শেষ দিকে চলে যাব। বারবার মানসিক স্বাস্থ্যের দিকে জোর দিচ্ছিলেন। আমাদের মায়েদের মধ্যে বিশেষ করে গ্রামে যারা বাস করছেন অথবা প্রান্তিক পর্যায়ে যারা বাস করছেন, তাদের কিছু ভ্রান্ত ধারণা আছে। আশা করি আজকের ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে। সেই ভ্রান্ত ধারণাগুলো হচ্ছে করোনা আক্রান্ত একজন মা প্রসবের পরে সে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন না। এর আগে, প্রসবের আগে গর্ভাবস্থায় সে ধারণা করছে যদি আমার করোনা হয়ে থাকে আমার বাচ্চারও হয়তো করোনা হবে। এই দুইটি ভ্রান্ত ধারণা দূর করে আজকের প্রোগ্রামটি শেষ করতে যাচ্ছি, যদি একটু বলতেন। খুবই সুন্দর প্রশ্ন, এবং আমি মনে করি যে এটা নিয়ে আলোচনার পর আর বোধহয় অনেকেরই অনেক প্রশ্নগুলো শেষ হয়ে যাবে। যেটা হচ্ছে, আমরা তো এতক্ষণ বলছিলাম গর্ভবতী নারীরা করোনার টিকা নিতে পারবে, এটার সঙ্গে এটাও যুক্ত প্রতি জায়গাতেই, প্রতিটি গবেষণাতেই, সেটা হচ্ছে ল্যাকটেটিং মাদার, দ্যাট ইজ যারা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেই মায়েরাও কিন্তু নিশ্চিন্তে নির্ভাবনায় করোনার টিকা নিতে পারবেন। এবং দেখা গেছে গর্ভাবস্থায় যদি কোনো মা করোনার টিকা নিয়ে থাকেন, পরবর্তীতে সেটা ব্রেস্ট মিল্কের মাধ্যমে অ্যান্টিবডি শিশুর দেহে পর্যন্ত যাওয়ার একটা গবেষণাতে পাওয়া গেছে। তাহলে এটা আমরা দুইভাবে কিন্তু উপকৃত হচ্ছি, মায়ের দিক থেকেও সন্তানের দিক থেকেও। আর হচ্ছে যেটা ভ্রান্ত ধারণা যে আমার করোনা হয়েছে আমার বাচ্চারও করোনা হবে, এরকম আসলে কিন্তু গর্ভে দেখা গেছে এখনো পর্যন্ত এটা রেয়ারেস্ট কোন গর্ভবতী মার কাছ থেকে তার গর্ভস্থ শিশুতে করোনা আসলে সংক্রমণ হয়নি। একেবারেই দেখা গেছে, এটা মানে আমি বলবো যে রেয়ারেরও অনেক কম, অর্থাৎ এটা একেবারেই দেখা যায়নি, খুবই সামান্য, সেটা আমরা গণায় না ধরলেই পারি এইরকম। আর হচ্ছে সেটা হচ্ছে করোনা হলে মা বুকের দুধ খাওয়াবে কিনা সেটার ব্যাপারে একটু বলি। করোনা হলেও মা কিন্তু বুকের দুধ খাওয়াতে পারবে। ওই যে আমরা একটা বললাম রিস্ক বেনিফিট রেশিও, অনুপাতটা কিন্তু আমাকে দেখতে হবে। এখন আমি যদি প্রান্তিক জনগোষ্ঠীর একজন মাকে তাকে বলি যে আপনি করোনা আক্রান্ত হয়েছেন, আপনি দুধ খাওয়াবেন না, তাহলে সেই শিশুটার পুষ্টিটা কোত্থেকে আসবে? তাহলে আমাদেরকে পুরো জায়গাটা এবং এই সিচুয়েশনটা আমাদেরকে একটু অর্থাৎ বিবেচনায় নিতে হবে যে সে কি অবস্থায় আছে। এই জন্য অ্যাক্টিভ করোনা থাকা অবস্থাতেও আমরা বলবো মা শিশুকে দুধ খাওয়াবেন। এতে কিন্তু যতটা না ক্ষতির সম্ভাবনা না খাওয়ালে, তার চেয়ে কিন্তু খাওয়ালে যতটা ক্ষতির সম্ভাবনা থাকবে, না খাওয়ালে কিন্তু থাকবে তার চাইতে অনেক অনেক বেশি গুণ। কাজেই আমরা দুধ খাওয়ানোর ব্যাপারে কোনো রকমের আমরা কুসংস্কারে মানবো না। আমরা কিন্তু করোনা আক্রান্ত মাকেও আমরা বলছি যে প্রপার হাইজিন মেনটেন করে, মাস্ক ব্যবহার করে, এবং তার কাছ থেকে যে অথবা ব্রেস্ট পাম্পের সাহায্যে তার দুধটা নিয়ে যেন মায়ের বুকের দুধটাই যেন শিশুকে খাওয়ানো হয়। মা যদি বেশি সিভিয়ারলি অ্যাটাকড থাকে, সেক্ষেত্রে তার ব্রেস্ট পাম্পের মাধ্যমে তার মিল্কটা নিয়ে কিন্তু বাচ্চাকে ফিড করানো যাবে। এটা হচ্ছে আরেকটা ভ্রান্ত ধারণা যেটা বললো, যে সেটা হচ্ছে শম্পা আরেকটা ভ্রান্ত ধারণার কথা কি বললা? যে
প্রসবের পরে বাচ্চার দুধ খাওয়ানোর কথা তো বললেন, আরেকটি হচ্ছে গর্ভাবস্থায় যখন আমার বাচ্চাটি পেটে থাকে, আমি যদি তখন করোনা আক্রান্ত হই, তখন মায়েদের আসলে ভ্রান্ত ধারণাটা থাকে যে আমার বাচ্চারও হয়তো বা করোনা হয়ে যাবে। আচ্ছা, এটাই বলছিলাম যে এটা রেয়ারেস্ট, একেবারেই এটা গবেষণায় দেখা গেছে করোনা আক্রান্ত মায়ের কিন্তু গর্ভস্থ শিশু করোনা আক্রান্ত হচ্ছে না। কাজে আপনারা নিশ্চিন্ত থাকবেন, আপনার যেগুলো করণীয় সেই ব্যাপারগুলো কিন্তু আপনি ঠিকঠাক মতো করবেন। আমার মনে হয় কি যে টেনশনের জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই যে আজকে প্রায় 2 বছর আমরা প্যান্ডেমিক মোকাবেলা করছি, আমরা যদি শুধু চিন্তাই করতে থাকতাম, টেনশনই করতে থাকতাম, তাহলে কিন্তু আমরা একটা দিনও চলতে পারতাম না। আমরা কিন্তু সবাই একত্রিত হয়ে সমন্বিতভাবে আমরা সব ধরনের চেষ্টা আমরা বলবৎ রেখেছি, যার কারণেই কিন্তু আমরা এখনো আমরা কথা বলতে পারছি, চলতে ফিরতে পারছি। আমরা যদি মানসিকভাবে ডিটোরিয়েটেড হয়ে যাই তাহলে কিন্তু তখন উঠে দাঁড়ানোটা আমার মনে হয় অনেক শক্ত, এবং সেটা একজন গর্ভবতী মায়ের জন্য কিন্তু অনেক বেশি দরকার। কারণ দেখা গেছে করোনায় আক্রান্ত হলে একজন গর্ভবতী মায়ের, ওই যে বললাম যে হসপিটালে অ্যাডমিশনটা অনেক বেড়ে গেছে, আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে সিজারিয়ান ডেলিভারির হারও কিন্তু বেড়ে গেছে। তাহলে এটাও আমাদের কিন্তু একটা ফ্যাক্ট যে অপারেটিভ ডেলিভারিটা বেড়ে যাচ্ছে নর্মাল ডেলিভারির চাইতে করোনা আক্রান্ত হলে। কাজে আপনারা যেটা কথা, আমরা সবকিছু যাচাই বাছাই করে একটা জিনিস মতামতকে নিব। আমরা কখনোই একটা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকবো না। সেটা হচ্ছে যে করোনা হলেও বাচ্চা যে করোনা আক্রান্ত হবেনি এমন কিন্তু কোনো কথা নেই। আরেকটা হচ্ছে করোনা আক্রান্ত মায়ের বুকের দুধ সবকিছু মেনটেন করে, তার হাইজিন মেনটেন করে এবং স্টেরিলাইজেশন মেনটেন করে কিন্তু মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবে। অন্তত পক্ষে সে ব্রেস্ট পাম্পের সাহায্যে হলেও তার বুকের দুধটা নিয়ে অন্য কারো মাধ্যমেও বাচ্চাকে সে দুধটা খাওয়াতে পারবে। বুকের দুধে করোনা ভাইরাস সিক্রেট হয় না, এটা একেবারে পরীক্ষিত সত্য এতদিনের মধ্যে। জি, ডক্টর ফরিদা ইয়াসমিন সুমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরামর্শগুলো আমাদের মায়েদের অবশ্যই কাজে লাগবে সেই আশায় আছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অন্য একটি পর্বে আপনাকে পাবো সেই আশাই করছি। হ্যাঁ, ধন্যবাদ শম্পা, আমাদের দর্শকদেরও অনেক ধন্যবাদ সংবাদ প্রকাশকে। আর যেটা কথা, সে একটা কথা বলেই শেষ করি, সেটা হচ্ছে রিকমেন্ডেশন আমাদের বাংলাদেশ সরকার মন্ত্রণালয় থেকে যখনই রিকমেন্ডেশন আসবেন, প্লিজ আর দেরি না করে, আপনারা গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মা হন, আপনারা দেরি না করে তৎক্ষণাৎ আপনার ভ্যাকসিনটি নেওয়ার জন্য উদ্যোগী হন। ধন্যবাদ সবাইকে।